আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয়, ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না। আমরা সেদিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। সেদিন রাতের বেলা ডিজিএফআই এর একটা টিম আমার বাসায় আসে, সায়েন্স ল্যাবে আসে। সায়েন্স ল্যাবে একদম মোড়ে হচ্ছে আমার বাসা। আর সেখান থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায়। অর্থাৎ আমাদেরকে আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে আমার তখন আমার আপা মানে শি ওয়াজ এক্সপেক্টিং বেবি। তো তখন দেখা যাচ্ছিল কি আমাদের বাসায়ও একটা হচ্ছে টিম পাঠানো হয়েছে। আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় মা একা থাকেন আর বোন ছিল বাসায়। তো আমাদেরকে বলা হচ্ছিল যে অন্তত 1 মিনিট দেখা করতে হবে, অন্তত 1 মিনিট, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখা করতে হবে। কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নগ্নভাবে পিটিয়েছে ছাত্রলীগ, যুবলীগ। তো আমরা বলেছিলাম যে অসম্ভব, আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না। পরে আমাদের বাসায় এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম, আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এখনো পর্যন্ত আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা খোঁজ নিলে পারেন, সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে যে যমুনা পদ্মাতে নিয়ে যাওয়া হয়। আমরা পদ্মাতে যাই, সাথে সাথেই 3 জন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন। তৎকালীন সভামন্ত্রী নওফেল, ওই যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, তারপরে হচ্ছে এই যে আরাফাত, এই 3 জন সাথে সাথে প্রবেশ করেন। তা আমরা ডিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই 3 জনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না, আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন, অসম্ভব, কোনোভাবে আমরা এখানে বসবো না। পরে ডিজিএফ এর তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ, উনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে, উনিও আসেন। এবং ওনার যেই পরবর্তী DS1 বা ওনাদের যেই হায়ারার্কি থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে। দেন আমাদেরকে এক রকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে। আমরা বলিনি। পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না, পরে ওই 3 মন্ত্রীকে 30 মিনিটসের মধ্যে বলে যে ওরা বসবে না। পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান। আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি, এক্সিটটাও দেখি, মানে আমরা দুইজন কোনোভাবেই কনভিন্স হই না। তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদের বাসায় ফেরত দিয়ে যাবে, ওই দিন আমাদেরকে বাসায় ফেরত দেয়নি। তখন আমাদেরকে একটা সেফ রুমে নিয়ে যাওয়া হয়। সেফ রুমটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বাইরে থেকে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই এর সেফ রুম। বাইরে থেকে মনে হবে একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিনিটিস সবকিছুই সেখানে অ্যাভেলেবেল, কনফারেন্স রুম রয়েছে, সবকিছু রয়েছে। সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয়। দেন পরবর্তী 2 দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের ফোর্স করা যায়, ভার্বালি, ফিজিক্যালি, যত ধরনের। এবং রাষ্ট্রে এমন কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই সেই ফোমে বসে নাই। এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায়। একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে, সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা। এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর ড্রাইভার কিন্তু তোমাদেরকে নিতে হবে, সবগুলোর ড্রাইভার। ইদামিনতে আসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না, কারণ আমাদের ফোন ছিল না। আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব, আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তো আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি একটা সেটেলমেন্টে আসো, তোমাদের যে কেরিয়ার ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো, তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন। এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেলড, কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম না। তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি, কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো, তো হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে। হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল, হাসিবের প্রতি আরো বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল। দেন সর্বশেষ স্টোরি শর্ট করি, সেটা হচ্ছে যে সর্বশেষ আবার ডিজিএফ এর একদম পুরা যে ওই টিমটা ওখানে আসেন। ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই। তারপরে আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব, কিন্তু মিটিং করব না, আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো। সেখানে সার্জিস আমাকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে, সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো। ওনারা যদি মেরে ফেলবে, কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব। তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই, কিন্তু আমরা 1টা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই। আমরা 8 দফা দাবি, 9 দফা থেকে 8 দফা আসছে, সেটাকেও ওনারা কেটে দিয়েছে, সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে। এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে,
নিচে আসার পরে আমরা দেখলাম মিডিয়ার এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লোগো সহ মিডিয়া তাদেরকে আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না, আপনারা এই হেডলাইন দেন, ভিডিওর এই অংশ যাবে না, আপনারা ওই অংশ দেন। এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশনের অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে। শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য এই গণ অভ্যুত্থানটি হয়নি, শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য যে শুধুমাত্র আমি ভোট দিব। দেখেন, বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দেই না কেন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না। আমরা চাচ্ছি যে বেসিক যেই সংস্কারগুলো ছিল এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে। বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না, আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না। নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমultaneously চলবে। তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংস্কারগুলো মানুষকে দিতে পারেনি সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক। শুধুমাত্র যে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটি হয় সেটি আমরা গত বছর আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে আমরা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এসেছি, আমাদের ম্যান্ডেট আছে, আমাদের ম্যান্ডেট আছে এবং তারা যা ইচ্ছা তা করেছে কনস্টিটিউশন নিয়ে তাদের মন মতো করে তারা সেদিকে সাজিয়ে গুছিয়ে যা ইচ্ছা তা করেছে। দেখেন এই সরকারের তাহলে ম্যান্ডেট কি? এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান দিয়ে এই সরকার ম্যান্ডেট লাভ করেছে এবং আমরা চাই যাতে করে বিএনপি যারা এত বছর ধরে নির্যাতিত হয়েছে, জামাতকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যখন আবার ক্ষমতায় আসবে তাদের জন্য আর ফ্যাসিবাদী কোনো ধরনের শক্তি হয়ে না উঠতে হয় এবং আবার যেন ফ্যাসিবাদের কবলে না পড়তে হয় সেটির কাজই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার করবে। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি শহীদ। আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোই এই কাজ করার কোনো ধরনের দ্রুততম চিন্তা করছেন আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। কারণ আওয়ামী লীগের গত 16 বছরের পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা হচ্ছে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা সুযোগ এখনো আসে নাই। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আলোচনা এখন প্রাসঙ্গিক। আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়।